ওসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি জানিয়ে রাখছি আজকের এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিএসবি ক্যামেরান স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে কথা বলবো আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। আপনারা দেখেছেন যে 5ই আগস্টে এই স্বৈরাচার পতনের পর আওয়ামী লীগের আসলে কি অবস্থা, তারা কি রাজনীতিতে আছে না নির্বাচনে আসবে। সে কারণে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি আওয়ামী লীগ কি আন্দোলনে না নির্বাচনে। সেই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার হাতের বাই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত সিনিয়র সাংবাদিক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনের সাথে কথা বলবো আসলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি, তারা কি আন্দোলনে যাবে না নির্বাচনে যাবে নাকি দেশে ফিরবে বা কোথায় আছে কী অবস্থাতে, সেগুলো নিয়ে কথা বলবো। তো তার আগে একটু প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস দেশে ফিরেছেন জাতিসংঘের তার কার্যক্রম শেষ করে, এবং সেখানে আমরা দেখেছি, আমি বাদল ভাই আপনাকে দিয়ে শুরুটা করবো, সেখানে আমরা দেখেছি যে বিশ্বের 15টি থেকে 20টির সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেখা করেছে। আমরা জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অনেককে দেখেছি ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, দেখা করেছেন, সাইডলাইনে নানা মিটিং হয়েছে। আমরা $13 বিলিয়ন একটা প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, আমাদের পার্শ্ববর্তী দেশের যে সরকার প্রধান তাকে কিন্তু আমরা দেখিনি যে আমাদের ডক্টর ইউনূসের সাথে কোনো আলোচনা হতে, মিটিং হতে। এর কারণটাকে বা কী হতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এটার কারণ এখন যেহেতু আমরা এই 5ই আগস্টের পরে একটু মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি মনে হয়, তো মত প্রকাশের স্বাধীনতার আলোকেই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে ওনার সাথে বিশ্বের উল্লেখযোগ্য এবং প্রথম শ্রেণীর বলেন বা ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎকার হলেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎকার হয়নি, এটা আমরা তো স্পষ্টই দেখেছি। এখন আমার কাছে মনে হয় যে এই সাক্ষাৎকার না হওয়ার, যেটা বললাম যে দুটো কারণ, একটা হতে পারে যে ওনার সাথে সাক্ষাৎ হলে সঙ্গত কারণেই সাক্ষাতের পরে মিডিয়ার সম্মুখীন হতে হতো উভয়কেই। হয়তো মিডিয়া ডেফিনেটলি জিজ্ঞেস করতো আপনাদের কাছে কী আলোচনা হলো, আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়, সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, যিনি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, ওনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা, বা প্রত্যাবর্তন আইন যেটা আছে বন্দি বিনিময় চুক্তি, সেটার আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন কিনা, এইসব প্রশ্নগুলো ন্যাচারালি চলে আসতো। তো আমার মনে হয় এটা একটা কারণ, এটা অ্যাভয়েড করেছে, যে এটার একটা উত্তর তো দিতে হইতো, এই কারণে মোদি সাহেব অ্যাভয়েড করেছে। হ্যাঁ, আমার মনে হয় মোদি সাহেব এই জন্যই অ্যাভয়েড করেছে, আগ্রহ দেখায়নি যে আলোচনা হলেই তো একটা প্রশ্ন এটা আসবেই, ডেফিনেটলি আসবে। কারণ তার তো স্ট্যাটাস এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বা বিশ্ব জানে না উনি কী স্ট্যাটাসে আছে, পলিটিক্যাল অ্যাজাইলামে আছে নাকি তার, যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট সিজ হয়ে গেছে। তো এখন ওনার সাথে দেখা করলে, যেহেতু 2013-তে জানুয়ারির 28 তারিখে 2013-তে এই বন্দি প্রত্যাবর্তন চুক্তি অলরেডি কার্যকর আছে ভারতের সাথে। ভারতের সাথে শুধু বাংলাদেশের না, প্রায় ওয়ার্ল্ডের 37টা দেশের সাথে ভারতের এই প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, তার মধ্যে বাংলাদেশও আছে। তো সেই আইন অনুযায়ী সরকার যখন এই দেশে কোনো কেউ অপরাধ করে ওই দেশে যদি আশ্রয় নেয়, এখানে যদি সে গিলটি প্রমাণিত হয়, তাহলে সরকার চাইলেই তাকে ফেরত চাইতে পারে এবং তারা সেই চুক্তি অনুযায়ী দিতে বাধ্য। আবার ওখানের কেউ যদি এখানে পলাতক হয়ে এখানে আশ্রয় নিয়ে আইনের আশ্রয় বা রাজনৈতিক আশ্রয়, যে আশ্রয় থাকুক, সেই ক্ষেত্রে যদি ওই ইন্ডিয়াতে কোনো আইন বা আদালত কর্তৃক ওই ব্যক্তি অপরাধীর প্রমাণিত হয়, তাহলে তারা হয়তো এই দেশ থেকে বন্দি বিনিময় চাইতে পারে। অনুপ চেটিয়ার ঘটনা ছিল। হয়, তো এই জন্যেই ওইসব কারণেই 2013-তে কিন্তু এই চুক্তিটা হয়। তো এটা একটা কারণ হইতে পারে যে এটা অ্যাভয়েড করেছে, যে কারণ এটা একটা উত্তর দিতে হইতো ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে। আর একটা কারণ হইতে পারে যে এই গত 15 বছরে ইন্ডিয়ার যে কর্তৃত্ব
ইন্ডিয়ার যে হস্তক্ষেপ, ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স, ইন্ডিয়ার যে সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে, এটার জন্য তারা একটু স্তব্ধ হয়ে গেছে যে এটা হলো কি, যে সব কিছু একবারে হাতছাড়া হয়ে গেল। তো এটা এইসব বিষয়ের জন্য হয়তো তাদের খুব বেশি মন খারাপ। এটাও একটা কারণ হইতে পারে যে এইসব বিষয়ে আলোচনা করতে যাব, তো প্রত্যেকটা জিনিসই তো অটোমেটিক্যালি চলে আসবে। এবং পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী সহ অনেক নেতাই হয়তো আমরা এখনও স্পষ্টত জানি না কারা কারা ওখানে আছে, যারাই ওখানে থাকুক ওই দেশের গভর্নমেন্ট অবশ্যই জানে যে বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে বা 2-1 দিন আগে কারা কারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, ওই দেশের গভর্নমেন্ট অবশ্যই জানে। আলোচনার মূল বিষয়বস্তু সেটি আসতে পারে, একটা শঙ্কা হয়তো কাজ করেছে, এটা অ্যাভয়েড করার জন্যই হয়তো হতে পারে। হাসান ভাই, আপনি তো সংবাদের সাথে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, লেখালেখি এবং খোঁজ খবর রাখেন। আপনার কাছে কি মনে হয় এই সাইড লাইনে এত মিটিং হলো, যেটি বাদল ভাই বললো হয়তো 2টা বিষয় আসতে পারতো। একটা বিষয় যেটা বললো, যদি কোনো কারণে বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারের যিনি প্রেতাত্মা হিসেবে বলা হচ্ছে, তাকে যদি ফেরত চেয়ে বসতো তাহলে ভারতের প্রধানমন্ত্রী তখন কি করতেন, এই কথাটাই তিনি বললেন মোটা দাগে। আপনার বিশ্লেষণ কি? ফেরত চাওয়ার সময়টা এখনো হয়নি, কিন্তু মানে প্রমাণিত হতে হবে অপরাধী, তাই না? আর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে একটা টাইমিং এ নাকি মিলে নাই মোদি সাহেবের এবং আমাদের প্রধান উপদেষ্টার টাইমিং নাকি হয়নি। যাই হোক, একটা তো লুকোচুরি আছে এটার মধ্যে, একটা রহস্য তো আছেই। আজকেও যে ঘটনা, একটা 20,000 পাসপোর্ট ফেরত দিয়েছে বাংলাদেশের, একটা ট্রেন্ড আছে, কিন্তু রিলেশনটা কিন্তু এখনো স্বাভাবিক পর্যায়ে নেই, খারাপের দিকেই যাচ্ছে বলতে হবে। কারণ সীমান্তে হত্যা বন্ধ হয়নি, এর মধ্যে কতগুলি কিলিং হয়েছে। আমরা কিন্তু তাদের অনুপ্রবেশকারীদেরকে আমরা হত্যা করিনি, আমরা ফেরত দিয়েছি। কিন্তু কোনো পর্যায়ে যদি এরকম দাঁড়ায় যে একটা রক্তারক্তি হবে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। কারণ প্রতিবেশীকে নিয়ে আমাদের বসবাস করতে, প্রতিবেশী তো বদলানো যাবে না। আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যমূলক একটা সমতা ন্যায্যতার ভিত্তিতে আমাদের জন্য বন্ধুত্বটা থাকে। আমাদের মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই না যে তাদের প্রভুত্ব আমাদের মেনে নিতে হবে। অন্যায় আমরা কেন দাসত্ব করবো তাদের, তাই না? আপনি দেখেন যে ভারতের সমস্ত প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে, চারদিকে কিন্তু একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, সর্বশেষ শ্রীলঙ্কায় দেখেন। এবং বাংলাদেশ তাদের যে এমন একটা গাঁটছড়া স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হয়েছিল, সেই আগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছিলেন, এবং শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে এমন কিছু দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত ভুলবেন আমাদেরকে। তো সেটা যে একটা সত্যতা আছে, সেটা শেখ হাসিনাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে, সেটাও তো একটা প্রমাণ। কিন্তু একটা স্বচ্ছতা থাকতে হবে, একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, বন্ধুত্বের সমতা থাকতে হবে, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকতে হবে। আমাদেরকে সবসময় আন্ডারস্টিমেট করবে, অত্যাচার করবে, আমাদের রক্ত ঝরাবে সীমান্তে, এবং একতরফাকারী নিয়ে যাবে, ট্রানজিট নিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে। কত ভারতীয় এই দেশে চাকরি করে, তাই না? আমাদের কত প্রবাসী যোদ্ধারা যে লড়াই করছে, সেটার আয় কিন্তু অনেকখানি আমাদের ডলারে পেমেন্ট করতে হবে। কিন্তু আমাদের দেশে কি যোগ্য লোকের অভাব, মেধাবী লোকের অভাব? কখনোই নয়। কিন্তু আমরা এই দাসত্ব থেকে মুক্তি চাই, তরুণরা মুক্তি চাই, সেটা একটা ভরসার জায়গা। জি, নিশ্চয়ই। আমি বদল আপনার কাছে আসি। আমরা আসলে পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলছিলাম যে আসলে আওয়ামী লীগ কি নির্বাচনে থাকবে না আন্দোলনে থাকবে, এই বিষয়ে কথা বললাম। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে 5ই আগস্টের পর, আমরা দেখেছি যে আওয়ামী সরকারের পতন পর, আওয়ামী রিজিমের পতনের পর দলের নেতা কর্মীদের কিন্তু খুব একটা বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো ভারতে আশ্রয় গ্রহণ করেছেন, তার ছোট বোনও সেখানে রয়েছেন, তার সন্তান আমেরিকায় রয়েছেন, তার মেয়ে ভারতে রয়েছেন। অন্যান্য নেতারা হয়তো কেউ জেলে আছেন, কেউ পলাতক আছেন, কেউ ভারতে আছেন, কেউ অন্য দেশে অবস্থান করছেন। তো সে অবস্থার প্রেক্ষাপটে যে আগামী জাতীয় নির্বাচনে যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে না, তারা একটা সংস্কারের কাজ শেষ করে তারা নির্বাচন দিয়ে দিবে। এখন আওয়ামী লীগের অবস্থাটা কি হবে? সেই নির্বাচনে তারা অংশগ্রহণ যদি করতে না পারে, না করে, তাদের অবস্থানটা কি হবে আসলে? দেখুন, নির্বাচন তো পরের কথা, তাদের তো নির্বাচনে যাওয়ার আগে তো দল সুসংগঠিত হওয়া লাগবে। কারণ এখন দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি যে সমস্ত নেতারাই ধরা পড়তেছে, তাদের অধিকাংশের কাছ থেকে দেখা যাচ্ছে যে মানে 100 কোটি কম, 1000 কোটি বেশি, হয় মানি লন্ডারিং করেছে, নয় ব্যাংক লুট করেছে। মানে এমন একজনও দেখলাম না যে এই বাংলাদেশের অর্থনীতির সাথে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে বিট্রে না করছে। এবং মানি লন্ডারিং তো করেছে ডেফিনেটলি, এটা তো আস্তে আস্তে সব প্রমাণ হবে, এবং অনেকে বলতেছেও। এখন এই দেশের মানুষ তো, রাজনৈতিক দলগুলো
রাজনীতি করে জনগণকে নিয়ে। তো জনগণই তো এদেরকে বিদায়ী করে দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশের রাষ্ট্রপ্রধান, যিনি 15 বছরের বেশি সময় ডিক্টেটর রূপে ছিল, দেশে কোনো নির্বাচন হয় নাই, দেশে কোনো গণতন্ত্র ছিল না, দেশে কোনো মানুষের ভোটাধিকার ছিল না, দুর্নীতি বলেন, খুন বলেন, গুম বলেন, মানি লন্ডারিং বলেন, প্রতিটি সেক্টরে একটা মানে দুর্বৃত্তায়ন ঢুকে পড়েছিল, যার ফলে এবং এটার পাশাপাশি দেখেন আরেকটা জিনিস আমরা অনুমান করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কোনো কোনো নেতা এবং আমরা পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে যা দেখি, অনেকেই দেশের বাইরে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই দেশের বাইরে বাড়ি কিনেছেন, জায়গা কিনেছেন। তারা জানতেন যে একটা অপকর্মে এমন সময় ধরা পড়বে যে এই অপকর্মে ধরা পড়লে দেশে আর থাকা যাবে না, বিদেশে একটা জায়গায় শেল্টার নিয়ে থাকতে হবে। যার ফলে তারা যার যার মতো আখের ওখানে গুটাই রাখছে আগেই, যে অন্ততপক্ষে একটা সেকেন্ড হোম হোক বা একটা বাড়ি হোক, বেগমপাড়া হোক, এটা তো পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি। তো এখন জনগণ যেখানে স্বতঃস্ফূর্তভাবে এই দলকে, এই দলের নেতৃবৃন্দকে বিরুদ্ধে অবস্থান নেওয়াতে এরা দেশ ছেড়ে চলে গেছে, এদের রাজনীতি নাই। জনগণ যদি সাথে না থাকে তাহলে রাজনীতি তো দূরেই থাক, এরা তো এখন তাদের অবস্থানই আমরা বুঝতেছি না কোথায় আছে। কাজে আন্দোলন বলেন, নির্বাচন তো আরও দূরের কথা, কারণ সংগঠন না থাকলে, সংগঠনের নেতাকর্মী না থাকলে, তাদের অস্তিত্ব না থাকলে তারা আন্দোলনই করবে কি, আর এরা নির্বাচনেই যাবে কোথায়? কাজেই এটা তো তাদেরই ব্যর্থতা এবং তাদের ব্যর্থতার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং তারা যদি নির্বাচনে না আসতে পারে, এটা তাদেরই ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না, বা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা না, বা অন্তর্বর্তীকালীন সরকারেরও ব্যর্থতা না। জি নিশ্চয়ই আমরা বুঝলাম। আচ্ছা, আমরা নিশ্চয়ই আপনার একটা বিশ্লেষণ রয়েছে যে বলা গেল যে আগেই কিন্তু আখের গুটি রেখেছে, এটা কিন্তু আমরা বেশ আগ থেকে, এবং আমি দেখেছি সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তিনি দেশ থেকে চলে যাবার পরে গত 1-1.5-2 বছর থেকে কিন্তু নিজের অবস্থান নিজে কথা বলছিলেন যে তার চাকরের 400 কোটি টাকা। আমরা দেখি সাবেক আইজিপির বিষয় নিয়ে গণমাধ্যমে বিশাল বড় করে রিপোর্ট হচ্ছে, তিনি সেগুলি শুনছেন এবং তিনি নিজেও সেগুলি কিন্তু প্রতিবাদ করছেন। সুতরাং 2-3 বছর আগ থেকে কিন্তু আমরা যে আখের গোছানোর যে বিষয়টি আওয়ামী লীগের নেতাদের তারা কিন্তু শুরু করেছিল। তাহলে ব্যারিস্টার বাদল যেটা বলল যে তারা নির্বাচন দূরের কথা, রাজনীতি করতে পারবে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন, জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে। আপনার বিশ্লেষণ কি? নির্বাচনটা তো এখনই 2-1 মাসের মধ্যে হচ্ছে না, হয়তো 1 বছর 2 বছর লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু কিছুটা সংহত তো হবে আওয়ামী লীগ। এবং আপনি দেখেন যে এত বছর এরা রুল করেছে, দামি নির্বাচন করুক, রাতের নির্বাচন করুক, কিন্তু একটা ভিত্তি তো আছে তাদের। সব লোক তো আর অপরাধ করে নাই, অনেকেই করেছে। তো হয়তো নির্বাচনে তারা আসবে হয়তো 10% 20% সিট পাবে, কিন্তু এর মধ্যে অনেক কথা আছে। এই যে আন্তর্জাতিক একটা অপরাধ ট্রাইব্যুনালে যে এটা হচ্ছে, যে জাতিসংঘ যে তদন্তটা করছে, সেটা যদি গণহত্যা এটা প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে উনি আরো ভালো বলতে পারবেন। তখন কিন্তু রাজনীতি করার অধিকারই তারা হারিয়ে ফেলবে। সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এগুলি এখনো শেপ নেওয়ার মতো পর্যায়ে এখনো আসেনি। এখন পলাতকরা ধরা পড়ছে, ছোট ছোট নেতা ধরা পড়ছে, বড় বড় নেতারা কোথায় আছে আমরা জানি না। এগুলি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসবে, সময় বেশি লাগছে। তো আওয়ামী লীগ তো আছে এখনো, মানে অন্তর্ঘাত করছে, ছাত্রলীগ অন্তর্ঘাত করছে বিভিন্ন সেক্টরে, আমরা সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা হচ্ছে, জুডিশিয়াল কুতে যেটা করার চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘু কার্ড একটা খেলা হয়েছে, আনসার বিদ্রোহের নামে করা হয়েছে, গার্মেন্টস অস্থিরতা তৈরি করা হচ্ছে, সেগুলি কিন্তু আছে অন্তর্কলহ। এবং এগুলি কিন্তু তারা নস্যাৎ করার জন্য এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে একটা অভ্যুত্থান এবং একটা পরিবর্তন, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্যে এখনও ষড়যন্ত্র চলছে, দেশের ভেতরে চলছে, দেশের বাইরেও চলছে। ফলে সতর্ক হতে হবে। মাত্র 20-25 জন উপদেষ্টার কাছ থেকে কিন্তু আমরা আশা করতে পারি না যে একটা রাতারাতি তারা একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কারো হাতে নেই। ফলে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে এই বিপ্লবকে সংহত করা এবং এটার ফসল ঘরে তোলার জন্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, সংযমের পরিচয় দেওয়া, সহিষ্ণুতার পরিচয় দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে দাবি দেওয়া এইভাবে উঠছে যে একটা ব্যতিব্যস্ত করে ফেলা হয়েছে এই সরকারটাকে। 2 মাসও হয়নি তাদের বয়স, তাই না? তো তারা কিভাবে এইগুলি সমাধান করবে? তাদের সামনে এত বড় একটা ইকোনমিক ক্রাইসিস আছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনও পুরোপুরি কন্ট্রোলে আসেনি। পুলিশ নষ্ট হয়ে গেছে, বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমলাতন্ত্র নষ্ট হয়ে গেছে। ডিসি হওয়ার জন্য যে এরকম ঘটনা ঘটেছে সচিবালয়ে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, শাস্তিও দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা, একটা অশান্তি তৈরি করার একটা চেষ্টা চলছে। সেগুলিকে মোকাবেলা করে সামনে দুর্গাপূজা আছে, সেখানেও ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা আছে। কিন্তু তো এটার ফেস করতে হলে কিন্তু শুধু সরকারের পক্ষেই সম্ভব না, গোটা জাতিকে এটা কিন্তু এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে। তো সে অবস্থা যেটা বলছেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই তারা একটা পুরাতন দল, আদি দল, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাদল ভাই ওনারও মনে আছে, আমারও মনে আছে যে তারা 3.5 বছরের শাসন আমলের পর তারা বলছিলেন 21 বছর তারা ক্ষমতায় আসতে পারেনি। আমরা যদি শেখ মুজিবের সেই সময়কার শাসন আমলের কথা বলি, এখন তারা 15 বছর শাসন করেছে, সেই হিসাব করলে আমি জানি না কত বছর, যদি আমরা যোগ বিয়োগ একটা ক্যালকুলেশন করি, কত বছর তারা হয়তো বা ক্ষমতার স্বাদ পেতে পারবে কিনা, বা দেশের জনগণ, ছাত্র জনতা তাদের গ্রহণ করবে কিনা। কিন্তু যদি তারা কোনোভাবে এই যেটা বললেন যে অপরাধী হয়ে যায়, রাজনীতি করার বিষয় নিষিদ্ধ হয়ে যায়, তখন তাদের অবস্থা কি হবে? তখন একটা কথা উঠেছিল যে তাদেরকে ব্যান করে দেবে। ব্যান করাটা কিন্তু ঠিক হবে না। জামাতকে ব্যান করার কয়েকদিন পরে আমরা কি অবস্থাটা দেখলাম, তাই না? ব্যান করলে কিন্তু সেটা অন্য দিক দিয়ে এটা ফুটে বেরোয়, সেটার একটা বদলানোর, এটা নাশকতার দিকে যায়। ফলে এখনও কিন্তু সময়টা আসেনি যে শেষ পর্যন্ত কি রূপ পরিগ্রহ করবে রাজনীতিটা। তবে আগে যেটা আপনি বললেন, আগেকার সময়ের এখনকার সময়ের পার্থক্য আছে। এখন কিন্তু কেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু তরুণরা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন যে সাকসেসফুলি তারা করেছিল, অহিংস আন্দোলন করেছে, তারপরে কোটা আন্দোলন করেছিল, যেটা এক দফা দাবিতে পরিণত হয়েছে। অনেকে এটাকে কটাক্ষ করতে চাচ্ছে, যে এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না, কিন্তু বলছে যে এটা ঠিক আছে আগের থেকে সেট করা। কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি নিজের চোখে, লক্ষ লক্ষ মানুষ যে 5ই আগস্ট রাস্তায় নেমে এসছে, সেটা কি প্রিপ্ল্যান ছিল? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানে আপনি দ্রব্যমূল্য বলেন, মানি লন্ডারিং বলেন, গুম বলেন, বিচার বহির্ভূত হত্যা বলেন, সব দিক দিয়ে লুটপাট, দখল, অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ। সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল। সেটা তো প্রিপ্ল্যান ছিল না, তাই না? তারা জীবনের ঝুঁকি নিয়ে, কত মানুষ মারা গেছে এটার মধ্যে, এত কম সময়ে এত প্রাণহানি, তাই না? এটার তো একটা কনসিকুয়েন্স আছে। মানুষ তো এত সহজে এটা ভুলে যাবে না। ফলে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। অনেক ঘটনা ঘটবে আরও সামনে, সেগুলি মিলিয়ে তারপরে একটা শেপ নেবে। কিন্তু এখনই ইটস টু আর্লি টু কমেন্ট যে রাজনীতিটা কি পর্যায়ে যাবে। জি, প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট বিরতি নিচ্ছি। বিরতির পরও আবার আমরা দুজন অতিথি যিনি রয়েছেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং সিনিয়র সাংবাদিক কবি হাসান হাফিজ, তাদের দুজনকে নিয়ে আমরা আবারও আমাদের এই আয়োজনে যুক্ত হব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এই অনুরোধ রইল। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রয়েছেন প্রিয় সাংবাদিক কবি হাসান হাফিজ, রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গ চলে এসেছে। আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে থাকতে পারবে, আন্দোলনে যাবে, নির্বাচনে যাবে, সব কিছু মিলিয়েই কিন্তু আলোচনার যে জায়গাটায় আমরা শেষ করেছিলাম সেটি হচ্ছে যে এই বিগত 15 বছরের আওয়ামী লীগ রিজিউমে আমরা দেখেছি যে গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, চর দখল, হল দখল, ছাত্র রাজনীতির নামে কলঙ্ক, একই সাথে অর্থ পাচার, ব্যাংক লুট, সব কিছু আমরা দেখেছি। এই 15 বছরের শাসন আমলে যে ভেঙে পড়া যে অর্গানগুলো রয়েছে, এই যে বিচার ব্যবস্থা বলি, আমাদের প্রশাসনের যে ব্যবস্থাগুলি, বলা হচ্ছে যে প্রশাসনই দেশ চালাতো, তো এই যে অর্গানগুলোকে আমরা আবার রিপেয়ার করবার জন্য আসলে কতদিন সময় লাগতে পারে, কি হতে পারে, কেন এই অর্গানগুলি ভেঙে পড়লো, কেন নির্বাচন ঠিকমতো হলো না, কীভাবে দেখছেন? এটা আসলে দেখুন, ওই মূলত একনায়কতন্ত্রের জন্যই এটা হয়েছে। প্রতিটা সেক্টর, প্রতিটা ক্ষেত্রেই ওই একজনের নির্দেশেই সব হতো। আবার অনেক আমরা পত্রপত্রিকায়ও দেখেছি, অনেক লেভেলেই দেখা গেছে যে যাই পুলিশ বলেন, প্রশাসন বলেন, মানে যেই সেক্টরই বলেন, তারা যেটাই কোনো সেন্সিটিভ যে ইস্যুতেই যারা হাত দিতে যেত, ডেফিনেটলি দেখা যেত যে অ্যাট দ্য এন্ড অফ দি ডেতে ওই অপরাধী তার হাই আপসের সম্পর্কের জন্য সে বের হয়ে গেছে। তার মানে ব্লেসিংস ছিল সর্বোচ্চ পর্যায় থেকে, যার ফলে আপনার সব মানুষের মধ্যে একটা ধারণা কাজ করত যে বিচার পাবো না। যে যত রকম অপরাধী করুক, অপরাধী মনে করতো যে তাকে কিছু, সে ধরাছোঁয়ার বাইরে, আর ভিকটিম মনে করতো যে লাভ নাই, আমি বিচার চেয়ে বিচার পাবো না, বিচারের কোনো জায়গা নাই।
তো এই প্রেক্ষাপটে এমনই অবস্থায় দাঁড়িয়েছিল যে আমি আপনাকে বলি গত এই যে আন্দোলনটা, এই জুলাই আগস্টের যে আন্দোলনটা, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি এবং যা দেখেছি সেটা হচ্ছে যে এটা কিন্তু এই গত 15 বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, ঘৃণা, কষ্ট, বেদনা এগুলো এসে অ্যাকুমুলেটেড হয়েছে আপনার জুলাই আগস্টে। কারণ প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে যে আপনার মানুষ ভোট দিতে পারতেছে না। ইভেন কি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও আপনার, কারণ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও তো আপনার সরকার পরিবর্তন হইতো না, সিটি মেয়র বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সেখানেও নমিনেশন, শুধু নমিনেশন আওয়ামী লীগ থেকে নমিনেশন পেলেই সে পাস, আর অন্য কোনো ক্যান্ডিডেটের কারোর সুযোগ ছিল না। তারপরে আপনার এই যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, 3বার দেশ পরিচালনা করেছে তারা, এদেরকে মিটিং করতে দেওয়া যাবে না, এদেরকে কোনো প্রোগ্রাম দেওয়ার সাথেই দেখা গেল যে সরকারিভাবেই হরতাল ডাকতেছে, বাস স্ট্রাইক, লঞ্চ স্ট্রাইক, ট্রেন স্ট্রাইক, এবং মিটিং যদি কোনোভাবে করা শুরু করতো, এমনও হয়েছে যে মিটিংয়ে ডাইরেক্টলি ভুলাতেও এরকম ঘটনা ঘটেছে। তারপরে আপনার আরেকটা ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলে, এখানেও ডাইরেক্ট গুলি করেছে পুলিশ। তো এই যে পুলিশ যে গুলি করলো, আপনার প্রত্যেকটা পুলিশের প্রত্যেকটা গুলিতেই আপনার এক্সিকিউটিভ ইনকোয়ারি হওয়ার কথা, যে কার নির্দেশে গুলি হলো, কেন গুলি হলো, কার কাছে এই অনুমতি ছিল। এই এক্সিকিউটিভ ইনকোয়ারি কোনোদিনও কোনো হত্যাতে বা গুমে কোনো কিছুতেই হয়নি, বা গুলিতে কোনো কিছুতে হয়নি। মানে ললেসনেস এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে প্রতিটি মানুষ, সারা দেশের প্রতিটি মানুষ, ওই বললাম যে যারা বেনিফিশিয়ারি, কতিপয় যারা বেনিফিশিয়ারি, যারা লুটেরা, তারা বাদে প্রতিটি মানুষ এই আপনার আওয়ামী দুঃশাসনের এগেনস্টে পুঞ্জীভূত ক্ষোভ নিয়েছিল যে সুযোগ পেলেই তারা রাস্তায় নেমে আসবে। এবং এই আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা ছিল, এই আন্দোলনের ছাত্রদের ভূমিকায় ছাত্রদের ভূমিকায় সফলতা আসছে, কিন্তু সাথে আপামর জনগণ, আপামর জনসাধারণ সবাই নামছিল, সেদিকে সবাই নামছে। যে ইভেন কি মানে সকল শ্রেণী, রিক্সাওয়ালা বলেন, ভ্যান ড্রাইভার বলেন, মানে সব শ্রেণী, ব্যবসায়ীরা বলেন, কারণ ওই চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা, সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ। মানে বললাম না যে এমন পর্যায়ে গিয়েছিল যে মানুষের না পারতো কথা বলতে, না পারতো প্রতিবাদ করতে, না পারতো সহ্য করতে, যার ফলে বার্স্ট আউট হয়েছে ইনফ্যাক্ট এই আপনার 5ই আগস্ট। হাসান ভাই, আমি একটা ছোট্ট আর একটা বিষয় জেনে সংক্ষেপে যে আমাকে যাব, আমরা দেখেছি যে হাসান ভাই আপনিও খেয়াল করবেন যে সকল বিচারকরা ন্যায়সঙ্গত বিচার দেবার চেষ্টা করতো, আজ্ঞাবহ বিচার নয়, যেটি আদিষ্ট বিচার নয়, সেসব বিচারকদের কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে। আর যারা সরকারের আজ্ঞাবহ বিচার দিয়ে অকারণে খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এবং বিএনপি বা আপনাকে আমি সেদিন আরেকটা কথাই বলেছি যে যারাই মানে বিশেষ করে যেমন ধরেন মানে জুডিশিয়ারি এমন একটা অবস্থায় ছিল, বললাম তো অন্য, কারণ জুডিশিয়ারি তো আর ভিন্ন দিবে না, জুডিশিয়ারি তো দেশের ভিতরেই, কাজে জুডিশিয়ারি এফেক্টেড হবে, খুব স্বাভাবিক, কারণ এখানে হস্তক্ষেপ হয়েছে। নিম্ন আদালতের একজন জেলা জজ, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলায় কিছুই পায় নাই, উনি খালাস দিয়েছে। এই খালাস দেওয়ার জন্য তাকে দেশ ছাড়তে হয়েছে, তার ফ্যামিলি দেশের বাইরে চলে যেতে হয়েছে, এবং পরবর্তীতে তার ওয়াইফ মারা গেছে, সেটাও সে আসতে পারেনি, একজন নিম্ন আদালতের বিচারে। তখন দেখেন নিম্ন আদালতে ওনার এই ঘটনার পরে কোনো বিচারকের সাধ্য ছিল না যে ন্যায় বিচার করবে অথবা এই সরকারের আজ্ঞাবহর বাইরে গিয়ে কিছু করবে। এবং শুধু নিম্ন আদালতেই এখানে ক্ষান্ত হয় নাই, উচ্চ আদালতেও, এবং বাংলাদেশের প্রধান বিচারপতিকেও শুধু আপনার এই পদ ছাড়তে হয় নাই, তাকে দেশও ছাড়তে হয়েছে, কারণ উনি ওনার মতো রায় দিয়েছিলেন এই জন্যে। যার ফলে ওনার যেভাবে তাকে বিদায় করা হয়েছে, এটার জন্য এন্টায়ার জুডিশিয়ারি ভীষণ ক্ষতি হয়েছে। এবং ওনার প্রতি এটা করার ফলে অন্যান্য জাজরা ন্যাচারালি বলছে যে উনি একজন চিফ জাস্টিস, ওনার সাথেই যে অবস্থা করা হয়েছে
তো আমরা স্বাধীনভাবে কিভাবে বিচার করবো? আমি আসলে মাথায় অনেক কিছু চলে আসছে, হাসান ভাইকে অপেক্ষা করে রাখছি। আমার মনে আছে জাস্টিস আবু নাঈম মমিনুর রহমান, বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, ব্রিলিয়ান্ট জাজ এবং আমার মনে আছে সাহসী জাজ ছিলেন। উনি শেখ হাসিনাকে দেশে আনছেন। জি জি জি, এক সময় ওনার আদালতেই অর্ডারে উনি দেশে আসছেন, এরপরে ওনাকেই সুপারসিড করা হলো এবং কি সাহসী বিচারক তিনি কিন্তু পরে পদত্যাগ করলেন। হ্যাঁ, কিন্তু সেই পদত্যাগ করলেন না ডিগনিটি নিয়ে, কারণ হাইকোর্টে উনি সিনিয়র মোস্ট ছিলেন। ওনাকে যখন নেওয়া হলো অ্যাপিলেট উনি সিনিয়র মোস্ট জাজ, তো ওনাকে যখন সুপারসিড করা হলো ন্যাচারালি উনি ওনার ডিগনিটি বজায় রেখে পদত্যাগ করে চলে আসলেন। মানে এই ধরনের বিচারপতি পাওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং। মানে আমি শ্রদ্ধা জানাই শাহ আবু নাঈম মমিনুর রহমান সাহেবকে, ভীষণ সাহসী জাজ এবং ডিসিপ্লিন জাজ এবং তিনি বেঁচে আছেন, তার কর্মজীবন দেখেছে এবং তার প্রত্যেকটি রায়ের কিন্তু একটা প্রশংসিত রায় ছিল। শুধু কারণ আমাদের হাইকোর্ট জাজরা বলেন, নিম্ন আদালতের জাজরা বলেন, ওনাদের দুইটা ফাংশন, একটা হচ্ছে জুডিশিয়াল, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হলো তার মামলায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, বেঞ্চ অফিসাররা কি করতেছে, মামলা ফাইলিং প্রপার হলো কিনা। আর জুডিশিয়াল হলো ওনার ডিসপেনসেশন প্লাস রায় ইমিডিয়েট দেওয়া। উনি দুইটার দিকেই খুবই এক্সপার্ট ছিলেন এবং ওনার কোর্টে কখনোই আমরা দেখি নেই যে কোনো ফেস ভ্যালু দেখে বা সিনিয়র দেখে বা জুনিয়র দেখে কেউ বিচার থেকে বঞ্চিত হয়েছে, বরং জুনিয়রদের উনি আরও উৎসাহিত করেছেন। উনি উৎসাহিত করেছেন এবং ওনার কোর্টে যারাই যেটুকু ল পয়েন্ট নিয়ে গেছে, উনি যে লয়ারই দ্বারা ছোট বড় কোনো বিচার তারকা লয়ার বলতে কোনো কিছু নয়। শাহ আবু নাঈম মমিনুর রহমানকে আমি আজকে ওনার মতো মানুষকেও আজকে সুপারসিড করেছে। আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আপনি প্র্যাকটিশনার লয়ার, আমি তাকে শ্রদ্ধা জানাই শাহ আবু নাঈম মমিনুর রহমানকে। তিনি বোধহয় একটা কমিশনের প্রধান হয়েছে। জি জি জি, বিচার সংস্কার কমিশনের প্রধান হয়েছে। নিশ্চয়ই তিনি নির্মমভাবে কাজ করবেন। আমরা আশাবাদী যে উনি অন্ততপক্ষে এই কমিশনটা স্ট্রংলি কাজ করবে, রিকমেন্ড করবে। তারপরে এখন এই গভর্নমেন্ট কতটুকু সময় পায়, কতটুকুর মধ্যে কতটুকু কী করতে পারে এটা আমরা জানি না। কারণ যেভাবে চারিদিক থেকে গভর্নমেন্টকে বিব্রত করা হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে ওনাদের সব করে ফেলতে হবে, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। নিশ্চয়ই। আমি হাসান ভাই একটু আসি। আমি যেহেতু আইন প্রফেশনের সাথে না, কিন্তু হঠাৎ করে মনে হলো বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, আমার মনে আছে সে সময় পত্রিকায় দেখেছি একেবারে নির্বিঘ্নে তিনি কিন্তু এই বিচার ব্যবস্থার প্রতি তিনি ধিক্কার জানিয়ে তিনি কিন্তু সেখান থেকে চলে এসেছেন। এই যে বিচারাঙ্গনে যে ঘটনাগুলি ঘটলো এবং আমাদের বিচার ব্যবস্থা ভেঙে দিল, আমাদের এই যে পুলিশি ব্যবস্থাগুলো ভেঙে দিল। এখন দেখেন, আগে একটা সময় ছিল যে পুলিশ মানুষকে পাহারা দিত, আমার কাছে এখন মনে হয় মানুষ গিয়ে পুলিশকে পাহারা দিচ্ছে, মানে পুলিশ মানুষ দেখলে পালিয়ে যাচ্ছে। তো এই যে অবস্থাটা গত 15 বছরে ঘটলো, সেই 15 বছরের রিজিম নিয়ে আপনার বিশ্লেষণ কী রয়েছে? প্রশাসন, পুলিশ সব ক্ষেত্রে কিন্তু স্তরে স্তরে, মানে গোপালগঞ্জের লোক ডিএনএ টেস্ট করে ছাত্রলীগের লোক রিক্রুট করা হয়েছে। ফলে এটাকে ক্লিন করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। এটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এত কম সময় এটা করা সম্ভব হবে না। এটা সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনার 2 বছর পরে একটা নতুন ধরনের সংকট দেখা দেবে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। সংস্কারটা কিন্তু চলতেই থাকবে, এরা শুরু করে দিয়ে যাবে, হয়তো কমপ্লিট করতে পারবে না। নির্বাচিত একটা সরকার আসবে, অবশ্যই আসতে হবে, তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই প্রগতির লড়াই যেরকম অন্তহীন এবং চলমান থাকবে, সংস্কারটাও কিন্তু চলতে থাকবে এবং আমাদের সব ক্ষেত্রে কিন্তু সংস্কারটা আনতে হবে। শুধু এই প্রশাসনিক সংস্কার, কয়েকটা কমিশন করে দিয়েছে, আরও কয়েকটা হবে, তো শুধু সেগুলি না, আমাদের মাইন্ডসেট কিন্তু চেঞ্জ করতে হবে। পুলিশকে কিন্তু মানবিক হতে হবে, পুলিশকে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হতে হবে। সেটা পুলিশকে এমনভাবে কুক্ষিগত করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্যে, গলা পর্যন্ত খাইয়ে তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছিল। ফলে এইটার কুফলটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন কিন্তু অনেক পুলিশ আসছে না এবং সাহসও পাচ্ছে না, মানুষ পাহারা দিচ্ছে, আপনি যেটা বললেন। তো ফলে পুলিশের এখন লোগো চেঞ্জ করা হবে, মনোগ্রাম চেঞ্জ করা হবে, পোশাক চেঞ্জ করা হবে, কিন্তু মনটা চেঞ্জ করতে হবে, মাইন্ডসেটটা চেঞ্জ না করলে তো হবে না। সংস্কারের মানসিকতা পুলিশকেও থাকতে হবে, জনগণকেও থাকতে হবে এবং মানুষকেও সহানুভূতির সঙ্গে পুলিশকে দেখতে হবে। শুধুই যে পুলিশ দেখলেই যে পিটাতে হবে তা না, পুলিশ কিন্তু ভালোও তো আছে, তাই না? অনেক পুলিশ প্রাণ দিয়েছে, নিরীহ পুলিশও প্রাণ দিয়েছে এবং অপরাধী পুলিশও আছে। সেগুলিকে সত্যিকার অর্থে বিচারটা করতে হবে ন্যায্যতার ভিত্তিতে, কোনো ক্রোধের বশবর্তী না হয়ে। এই মব জাস্টিস যে কিছু হচ্ছে সেগুলিও কোনোভাবেই কাম্য নয়।
তাই না? একটা আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে এবং সংযম থাকতে হবে, আসলে একটু ধৈর্য থাকতে হবে। এখন যে দাবি দেওয়ার কথা উনি যেটা বললেন বদরুদ্দোজা ভাই, সবাই চাচ্ছে যে রাতারাতি একটা কিছু করে ফেলতে, তাই না? কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট চাচ্ছে, এইটা তো খুবই অন্যায়। এই যে কালচারটা শুরু হয়েছে, এত চাপ দেওয়াটা তো তারপরে তো হয়তো অন্তর্বর্তী সরকার অতিষ্ঠ হয়ে বলবে যে আমরা ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম, আমরা পারছি না আর, তাই না? সেটা তো সামগ্রিকভাবেই ক্ষতি হবে। তাহলে এই দেশের যে আমরা পরিবর্তনটা এত বছর পরে পেলাম, এত প্রাণের বিনিময়ে, সেটা তো নষ্ট হয়ে যেতে পারে, সেটা নষ্ট হতে দেওয়া যাবে না কোনোভাবেই। তাইলে এইটা হয়তো আরও 50 বছর লাগতে পারে, 100 বছর লাগতে পারে এই ধরনের একটা সুযোগের জন্য। তো সবাইকে আমরা যদি দায়িত্বশীলতার পরিচয় দেই, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে ঘরে ঘরে সেই সুফলটা আমরা পৌঁছে দিতে পারবো, যাতে আমরা সেই সুফল থেকে বঞ্চিত না হয়। সবাইকে, সকল শ্রেণী পেশা মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে কথা বলছিলাম ব্যারিস্টার বদরুদ্দোজা চৌধুরী, কবি হাসান হাফিজের সাথে। আমরা এ দুজন অতিথিকে নিয়ে আবারও আমাদের শেষ আলোচনায় আপনাদের কাছে ফিরে আসবো। ছোট একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রয়েছেন কবি হাসান হাফিজ, সাংবাদিক। আমরা তাদের দুজনের সাথে কথা বলছিলাম। আমি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আপনার কাছে আসি, এবং আমরা যেটা বলছিলাম যে আসলে আওয়ামী লীগের আন্দোলনের নির্বাচনে কী অবস্থা হবে, সেই প্রেক্ষাপটটা কিন্তু আলোচনা করতে গেলে আমাদের নিশ্চয়ই মনে আছে যে দিনের ভোট কীভাবে রাত হয়ে গেল, কীভাবে মৃত মানুষ ভোট দিল, কীভাবে প্রবাসীরা ভোট দিল, কীভাবে নাবালক শিশুরাও কিন্তু সেখানে ভোট মারল। এবং আমার মনে আছে যে আমার একটি অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেব তিনি বলেছিলেন যে আমার সবচেয়ে দুঃখ হয় যে আমার ভোটের সময় কোথাও না কোথাও শতভাগ ভোট পড়েছে। এই যে ভোটের যে লীলা খেলা চলছিল এবং পরবর্তী নির্বাচন, আওয়ামী লীগের অবস্থান, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আসলে এই 2014 থেকে 2014, 18, 24 এই তিনটাতেই এটাকে কোনো নির্বাচন বলা যাবে না। কারণ এই তিনটাতেই এটা শুধু ওই তিন টার্মের ইলেকশনের 3 দিন, 14-তে একদিন, 18-তে একদিন, 24-এ একদিন, এই 3 দিনে আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য ওই দিনগুলো ব্যবহার করেছে। জাস্ট দেখায় এমনি শো অফ করেছে যে সাংবিধানিক ধারাবাহিকতায় একটা নির্বাচন দিচ্ছি। কিন্তু নির্বাচনে যেহেতু ওই নির্বাচন কমিশন বরাবরই আপনার ওই সরকারি দলের আজ্ঞাবহই ছিল, সরকারি দল যেভাবে বলেছে সেভাবেই তারা করেছে, তার বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। যার ফলে আপনার নির্বাচন যদি বলেন যে নির্বাচন হয়নি। কারণ নির্বাচনে যখন 14-তে বিএনপি অংশগ্রহণ করলো না, বর্জন করলো। আচ্ছা, 18-তে গিয়ে যখন ডক্টর কামাল হোসেন সাহেব সহ অনেকের চেষ্টায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তখন দেখা গেলো রাতেই সব শেষ। আর 24-এ তো আপনারা নিজেই দেখেছেন যে 24-এ যা হবার তো আমি আর ডামি নির্বাচন, হ্যাঁ আমি আর ডামি, ওনারাই নিজেরাই বিরোধী দল কারা বা সরকারি দল কারা নিজেরাই মানে এই হচ্ছে চিত্র। তো এখন প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে একটা ভাইটাল পার্ট। কারণ মৌলিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকারও অন্যান্য পার্টের মধ্যে পড়ে, সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে। তো এখন 14 বলেন, 18 বলেন, 24 বলেন, নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, এতে শুধু যে আপনার দেশের ক্ষতি হয়েছে তা না, দেশের ভাবমূর্তি তো অবশ্যই ক্ষতি হয়েছে, এবং বিশ্বের দরবারেও এই নির্বাচন একদম প্রহসনের নির্বাচন ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভারতের মতো একটা, ইন্ডিয়ার মতো একটা দেশে কিছুদিন আগে নির্বাচন হলো, সুষ্ঠুভাবে নির্বাচন হলো, কোথাও কোনো আপত্তি নেই। অথচ বাংলাদেশের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করে একদলীয় শাসন, যারা আওয়ামী লীগের ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় আসবে, এই পৃষ্ঠপোষকতা ইন্ডিয়া নিজের দেশে নির্বাচন ঠিক হবে আর বাংলাদেশ পাঠাবে। এখানের ক্ষেত্রে তখন তাদের ভিন্ন মতামত। কাজেই এগুলোকে নির্বাচন অবশ্যই বলা যাবে না, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন হলেও তারা আলটিমেটলি ওই তারাই ধরতে গেলে ওই নমিনেশন দলকে দিত, আওয়ামী লীগকে দিত, দিলাম তোমরা পাস করে চলে আসো, সব ফলাফল সব রেডি। কাজে এটাতে সাধারণ মানুষ বলেন, আপনার আওয়ামী লীগেরও অনেকেই বলেছে যে এটা কেমন কথা। কারণ ওদের ভিতরে নিজেদের ভিতরে কোন্দল ছিল, অনেক ক্ষেত্রেই দেখা গেছে
তারা ওই দামি করতে গিয়ে মানে বিদ্রোহী প্রার্থী ছিল, যার ফলে মারামারি কাটাকাটি ওনারাও করেছে। কাজে সব মিলিয়ে এই নির্বাচনের যে ক্ষতি, এবং দেখেন এই 18 থেকে 14 থেকে 24 10 বছর, যে ছেলের বয়স যখন 8 বছর, ওই ছেলে যখন 24-এ আসে, 18 বছর হলো তার বয়স, 18 বছর হলো। আচ্ছা, 18 বছরের আগে আপনি তো নির্বাচনের ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যার বয়স আপনার 5 ছিল বা 2 ছিল, সে তো কিন্তু 3 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ভোট দিতে পারেনি। জানে যে না, ভোট বলতে কিছু নেই, ভোট কেন্দ্রে ভোট বলতে কিছু নেই, মানুষ যাবে না, এবং মানুষ যায়ও নাই, টার্ন আপ হয় নাই, ওরাই নিজেরাই ছেলে মেরে নিয়েছে। এবং ইভিএম এর নামও দেখেছি আমরা, ইভিএম নামে তো ওটা আরেক ওটা আমরা বলছি যে এক্সক্লুসিভ, মানে ইভিএম আমি বলতাম এক্সক্লুসিভ ভিক্টরি মেশিন অফ আওয়ামী লীগ, আমরা আসবো। আসলে এই যে একটা পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিদায় হলো, এই জনগণকে, ছাত্রদেরকে, সকল শ্রেণী পেশার মানুষকে তারা কিভাবে ফেস করবে? আমরা যারা বলছিলাম আসলে তারা কি করবে? তারা কি আন্দোলনে যাবে, নির্বাচন করবে, না রাজনীতি ফিরে আসবে? এই 15 বছরের যে শাসন আমলে যে ধরনের মানুষের অপবাদ তারা নিয়ে গেল, সে অপবাদ নিয়ে যাওয়ার পরে তারা এটাকে কিভাবে ফেস করবে? আন্দোলন তো করার চেষ্টা করবেই। এখন তো নেগেটিভ ওয়েতে আন্দোলন করছে, নস্যাৎ করার জন্য আন্দোলন করছে। তো আওয়ামী লীগ একটা ভালো প্লাস পয়েন্ট পেয়েছে, সেটা হলো গুম বিরোধী সনদে বাংলাদেশ সই করেছে, যেটা এতকাল আওয়ামী লীগ করেনি, কিন্তু এটার বেনিফিটটা তারা পাবে। যেহেতু এই সনদে বাংলাদেশ সই করেছে, ফলে এটা আন্তর্জাতিক একটা নজরদারিতে বাংলাদেশ থাকবে, ফলে এই সুবিধাটা তারা পাবে। ফলে তারা কিন্তু আত্মগোপন থেকে বেরিয়ে, পলাতক থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে আসতে পারে, ফেস করতে পারে, কোর্টকে ফেস করতে পারে, যেটা যদি সাহসিকতা পরিচয়, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হবে সেটা। কিন্তু সেটাও তারা করছে না, এই কাপুরুষতার পরিচয় দিচ্ছে। তারা বারবার বলেছে যে তারা পালিয়ে যাবে না, শামীম ওসমান বলেছে, শেখ হাসিনা বলেছে, কিন্তু আমরা বাস্তবে কি দেখেছি? তাদের মধ্যে এত অন্যায়, এত পাপবোধ, এবং তারা যে ধ্বংস করেছে দেশকে, সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোচ্ছে, তা আরও বেরোবে। ফলে এই সংকটটা কিন্তু তাদের থাকবে। তাদের একটা নৈতিক শক্তি কিন্তু নেই রাজনীতি করার মতো। এবং অপরাধগুলি যখন প্রমাণিত হবে, কিছু না কিছু তো হবেই। অনেক মামলা হচ্ছে যেগুলির হয়তো মেরিট নেই, কিন্তু কিছু কিছু মামলার তো আছে, অবশ্যই আছে। সেই গণহত্যাটা যদি প্রমাণিত হয়, তাহলে রাজনীতি করার মতো নৈতিক শক্তি তারা হারাবে, এবং সত্যিকারের ভোট যখন হবে, তখন দেখা যাবে যে তাদের জনপ্রিয়তা আসলে কতখানি। ফলে এটার জন্য আমাদের এখনো অপেক্ষা করতে হবে। এই মুহূর্তেই এটা স্পষ্ট করে বলা যাবে না। জি, আমি একটু পুলিশের বিষয়ে আসছিলাম, পুলিশের সংস্কার বিষয়ে আসছিলাম, একেবারে শেষ আলোচনার দিকে আসি। হাসান ভাই একেবারে স্পষ্ট করে যেটা বললো, যে তাদের যদি কাপুরুষতা না থাকতো, তাহলে তারা ফেস করতো, তারা সামনে আসতো। যেহেতু বাংলাদেশ অলরেডি গুম যে সনদ, সেটা তাতে স্বাক্ষর করেছে, সুতরাং তাদের গুম হওয়ার সে সংখ্যা আর নাই। তারা যদি আইন আদালত ফেস করে, সেখানে তার শাস্তি যদি হয়, শাস্তি হবে, সে যদি ছাড়া পায়, ছাড়া পাবে। আমি একটা কথা একটু দেখলাম, সেদিন আমি ঘটনা দেখলাম, সেটি হচ্ছে যে ডিবি হারুনের প্রসঙ্গে ছোট্ট করে একটু নিয়ে আসি। এখন বর্তমানে ডিবিতে যে নিয়ে আসছেন রেজাউল করিম মল্লিক, আমার মনে আছে তিনি একটা সাংস্কৃতিক মনে একজন ছেলে, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, যদি গুমের প্রসঙ্গে আপনি এনেছেন, যে এখানে নিয়ে গুম করে রাখা হতো, সেখানে তিনি স্পষ্ট বলেছেন এখানে আর কোনোদিন ভাতের হোটেল থাকবে না। এখানে হবে মানুষ আসবে, মানুষ তার যথাযোগ্যভাবে যে যার মতো অপরাধী, সে অপরাধী হবে, কিন্তু ডিবি হবে গিয়ে মানুষের ভালোবাসার এবং আশ্রয়ের একটা বড় জায়গা। ডিবিতে তো পিটানোর জন্য পাঠানো হবে না, ডিবিতে তো টর্চার করার জন্য পাঠানো হবে না, ডিবিতে তো হাতের নখ তুলে দেওয়ার জন্য পাঠানো হবে না। আমি রেজাউল করিম মল্লিকের সে কথাটাকে আমি অভিনন্দন জানাই। একই সাথে আমি এই কথাটা বলতে চাই, যদি আজকে আওয়ামী লীগের যারা যদি অপরাধী হিসেবে হয়ে থাকে বা অপরাধী না হয়ে থাকে, তারা কী কারণের জন্য আইনকে ফেস করছে না? দেখুন, আইনকে ফেস করছে না, ওনারা তো আগে থেকেই জানে যে অপরাধ করলে বিচার হয় না। এই সংস্কৃতি তাদের ভিতরে তো এখনো আছেই, দীর্ঘদিনের 15 বছরের সংস্কৃতি বা 15.5 বছরের সংস্কৃতি। কিছুদিন পালিয়ে থাকবো, এরপর আস্তে আস্তে দেশের অবস্থা ভালো হলে দেশে চলে যাবো, এরকম টেন্ডেন্সি। কিন্তু আপনার জাতিসংঘ থেকে তদন্ত হচ্ছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গুম থেকে শুরু করে অনেক অপরাধের জন্যই আপনার মানে অ্যাপ্লিকেশন জমা পড়তেছে, মামলা হচ্ছে। এখন এই আওয়ামী লীগ সরকারই আপনার 15th অ্যামেন্ডমেন্টে ওই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হন তাহলে নির্বাচনে অযোগ্য হবেন, এটা ওনারাই কিন্তু সংশোধন করে নিয়ে আসছে। জি জি। যার ফলে এখন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে, বিচারের মাধ্যমে তারা সাজাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু তাদের রাজনীতির শেষ। কারণ আইন তো রয়ে গেছে, সংশোধনীয় রয়ে গেছে। যার ফলে তারা তো বুঝতেছে, কারণ তারা নিজেরা, আপনি আমার যা যতটুকু না জানি, মিডিয়া যতটুকু না জানে, নিজেরা তো বেশি জানে যে তারা কোথায় কি অপকর্ম করেছে। যার ফলে তারা এই মুহূর্তে জানে যে পাবলিক সেন্টিমেন্ট, কারণ এই যে আপনার হাজারো শহীদের রক্ত, তাজা রক্ত একটা স্বাধীন দেশে যেভাবে, এবং আজকেও বোধহয় দেখলাম যে 2 জন মারা গেছে হসপিটালে, এবং অনেকেই কাতরাচ্ছে, অনেকেরই চোখ গেছে, অনেকেরই হাত গেছে, অনেকেরই পা গেছে। এখন এই যে যারা সংগ্রাম করে এই দেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, এরা কি আপনার আমার কি ধারণা এরা কি ঘুমিয়ে গেছে? নো। এরা কি টায়ার্ড হয়ে গেছে? নো। তারা এখনও অ্যালার্ট। যতই ষড়যন্ত্র হোক, যতই অনাচার মানে দুর্বৃত্তায়নের চেষ্টা করুক, যতই আইন শৃঙ্খলার ভঙ্গ করার চেষ্টা করুক, পার পাবে না। কারণ এই সূর্য সন্তানরা, যাদের ত্যাগের বিনিময়ে এটা আসছে, অর্জন হয়েছে, তারা এখনও জাগ্রত। কাজেই পার পাবে না, অপরাধী যেই হোক পার পাবে না। এবং তারা আপনার ওই অতন্ত্র প্রহরীর মতো সবসময় আছে, সবসময় থাকবে। এবং ছাত্র জনতা নিশ্চয়ই সে ব্যাপারে সোচ্চার থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এই ধরনের কোনো অপরাজনীতি বাংলাদেশে প্রবেশ করতে হবে। একটা ছোট্ট প্রশ্ন আমার আসলে মনে পড়লো, সেটা বলে শেষ করতে চাই। আপনি পোশাক শিল্পের কথা বলছিলেন, আমাদের নিশ্চয়ই মনে আসে প্রথমের দিকে যখন পোশাক শিল্পে এক ধরনের আন্দোলন হয়, এবং দেখা গেছে যে ফ্যাক্টরিগুলোতে যারা গিয়ে আন্দোলন করছেন তারা শ্রমিক ওনার নেতাও না, বহিরাগত গিয়ে সেখানে আন্দোলন করে অন্য শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে বাইর করে নিয়ে আসলো। এবং আমরা দেখলাম একটা বিশেষ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তিনি একটা রাজনৈতিক দলের সদস্য, ছাত্র রাজনৈতিক দলের সদস্য, তিনি গিয়ে সেখানে মিছিল দিচ্ছেন এবং সেই মিছিলের মধ্যে সবাইকে আন্দোলিত করার চেষ্টা করছেন। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেটি হচ্ছে যে আমাদের যে পোশাক খাতকে বিশৃঙ্খলার অবস্থায় ফেলানোর জন্য বলা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রকে কিছুটা দায় দেওয়া হচ্ছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? এখানে যে অন্তর্ঘাতের কথা বলা হচ্ছে, সেই অন্তর্ঘাত তো প্রমাণিত হয়েছে, তাই না? দাবি দেওয়া কিন্তু মেনে নিয়েছে, মানে সরকার এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ মিলে কিন্তু দাবি মেনে নিয়েছে। তারপরে অস্থিরতাটা কেন থাকবে? ফলে এটার মধ্যে একটা বড় ধরনের সমস্যা আছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। এটা বুঝতে হবে যে এটা সাধারণ ঘটনা নয়, তাই না? শ্রমিকরাও তো নিশ্চয়ই চায় না যে নিজের রুটি রুজিটা বন্ধ হয়ে যাক, এটা চায় না। তো ফলে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র, কুটো চালের মধ্যে তারা পড়েছে। তো এটা একটা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা বড় ধরনের একটা মানে চক্রান্ত, সেটাকে ফেস করতে হবে। এবং সরকারকে সেখানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, শ্রমিকদেরও ধৈর্যের পরিচয় দিতে হবে, সংযমের, দেশপ্রেমের পরিচয়টা দিতে হবে। না হলে কিন্তু আমাদের সামনে বিপদ আছে। আমাদের মূল খাত হলো দুটো, একটা হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান এবং এই গার্মেন্টস খাতের অবদান। আপনি জেনে আনন্দিত হবেন যে $2 বিলিয়নেরও বেশি ডলার আমাদের এই রিজার্ভে যোগ হয়েছে রেমিটেন্সের মাধ্যমে 28 দিনে মাত্র। এটা কিন্তু এই সরকারের প্রতি তাদের আস্থার একটা প্রমাণ। হুন্ডিতে না পাঠিয়ে তারা কিন্তু বৈধ পথে এটা পাঠাচ্ছে, এবং আশা করা যায় যে আমরা আমাদের ইকোনমিক ক্রাইসিসটাকে সেইভাবে ফেস করতে পারবো, আশা করা যায়। কিন্তু এই অন্তর্ঘাতগুলি রয়ে গেছে, সেটার জন্য সব নাগরিকেরই দায়িত্ব যে এইটাকে মোকাবেলা করা, এবং মানে এই আমাদের আন্দোলনের ফসল যেন নস্যাৎ না হয়ে যায়, সেটার জন্য সচেষ্ট থাকা এবং অবদান রাখা। পোশাক খাতের এই বিশৃঙ্খলার জন্য মানে একটু প্রতিবেশী দেশের কথাগুলো আসছে, সে জায়গাটা কি আমাদের কম্পিটিটর যারা তাদের সেটা তো উড়িয়ে দেওয়া যায় না। এর মধ্যে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এই টার্মোয়েলের মধ্যে অনেকখানি কিন্তু আমরা লস করেছি, রপ্তানি আদেশও কমেছে, এবং আপনি দেখবেন যে অর্ডারগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। তো এবং আপনি দেখবেন যে রূপপুর যে পারমাণবিক প্রকল্প আছে, সেখানে যে ঠিকাদাররা ভারতীয় কোম্পানি, তারা কিন্তু আসছে না। এখানেও কিন্তু একটা অচলাবস্থা তৈরি করা হচ্ছে। ফলে আমি বললাম যে দেশের ভিতরেও যে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সেই পরাজিত শক্তি এবং তাদের যে অক্ষ শক্তিগুলি আছে, সবাই মিলে চেষ্টা করছে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তো সেই ব্যাপারে আমাদের কিন্তু অনেক সতর্কতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। 36 জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা প্রাথমিক বিজয়টা অর্জন করেছি, কিন্তু আসল লক্ষ্য কিন্তু এখনও দেশের একটা সুশাসন প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, একটা নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করা,
এবং দেশকে প্রগতির পথে, কল্যাণের পথে নিয়ে যাওয়া, একটা মানবিক রাষ্ট্র গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আরও বেশি কঠিন এবং সময় সাপেক্ষ, এবং সেখানে আরও ত্যাগের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। জি, শেষ করতে চাচ্ছি আপনার কাছ থেকে। দেখুন, আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন ওনারা কিন্তু কেউ রাজনীতিবিদ না। ওনারা মূলত এই দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যেকটা সেক্টর, সেখান থেকে রেস্কিউ করার জন্য ওনারা দিনরাত পরিশ্রম করতেছেন। এবং এটার জন্য আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের দায়িত্ব সহযোগিতা করা। এবং এই জন্যে বিএনপি একটি বড় দল হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাইরেক্ট নির্দেশনায় প্রত্যেকটা জায়গায় যাতে ডিসিপ্লিন বজায় থাকে, বিএনপির তরফ থেকে কোনো রকম হাঙ্গামা সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটার জন্য কঠিন পদক্ষেপ নিচ্ছেন। যার ফলে বিএনপির তরফে পূর্ণ সহযোগিতা সরকারকে দেওয়া হচ্ছে। এবং আমি আশা করব আমাদের সবার স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে প্রত্যেককেই এই সরকারকে সহযোগিতা করা এবং সহযোগিতা করে একটা কাঠামো সুন্দরভাবে, স্থায়ী কাঠামো এমনভাবে করে দেওয়া যেন আগামী প্রজন্ম এই সুবিধাটা পায়। আপনি গত 15 বছরে অনেক মেধাবী ছেলে মেয়ে দেশ ছেড়ে চলে গেছে, কারণ দেশের ভবিষ্যৎ নাই, ভালো চাকরি পাবে না, সুযোগ সুবিধা পাবে না, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকেই চলে গেছে, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে চলে গেছে। আমি চাই দেশের ছেলে মেয়ে যারাই বাইরে যাক, পড়াশোনা করে দেশে ফিরে আসুক, তাদের মেধা এখানে কাজে লাগাক। এবং এটার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছার মূলেই হচ্ছে, এবং রাজনৈতিক সদিচ্ছাকে বাধ্য করা যাবে শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন করে, আদারওয়াইজ সম্ভব না। আপনি কাজ অর্ধেক করলেন, কমপ্লিট হলো না, অথবা এমনভাবে করলেন যে আরেক সরকার এটি চেঞ্জ করে ফেললো, লাভ নাই। তার ফলে এই ক্ষেত্রে সরকার যেভাবে আগাচ্ছে আরেকটু আলাপ আলোচনা করে, মোটামুটি যারা যে সাইডে বিশেষজ্ঞ আছে তাদের নিয়ে একটু কথা বলে, যে সংস্কার, যেমন ধরুন শিক্ষার সংস্কার একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটাতে এখনও সংস্কার 6টার মধ্যে এটা কিন্তু নাই। হ্যাঁ, আসবে, আশা করতেছি এটাও আসবে। হ্যাঁ, স্বাস্থ্যতে নাই, তো 6টার মধ্যে এটা না। যাই হোক, একদিনে, 1 মাসে, 2 মাসে, 6 মাসে সম্ভব না, কিন্তু টাইম লিমিট বেঁধে দেওয়া উচিত না যে আপনি 18 মাসে করবেন, 6 মাসে করবেন, 3 মাসে। কারণ হচ্ছে যে এই যে অপরাধের গুণ যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো শেষ হতে সময় লাগবে না, তদন্ত করতে সময় লাগবে না, তাদের সাজা হবে না হবে এটা তো ট্রায়ালের পরে নির্ধারিত হবে, এটাতেও তো সময় লাগবে। কাজেই ডেফিনেটলি আমাদের সবারই উচিত সবাইকে সহনশীল হতে হবে এবং সহযোগিতা করা। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ফেল করে, তাহলে এই ফেল কিন্তু জাতির জন্য সবার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নির্মল আলোচনাগুলো প্রিয় ব্যক্তিত্ব কবি হাসান হাফিজের কাছ থেকে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক তার কাছ থেকে, এবং সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের কাছ থেকে। আমরা স্বৈরাচার আওয়ামী লীগ থেকে হয়তো মুক্তি পেয়েছি, কিন্তু মুক্তির আন্দোলন কিন্তু আমাদের এখনও শেষ হয়নি, যেটি আমাদের দুজন অতিথি বললেন। মুক্তির আন্দোলন আমাদের চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে তাদের যে টেনিউর কখন কীভাবে কী হবে, তার পাশাপাশি কিন্তু একটা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। একই সাথে যে বিভিন্ন দলগুলো রয়েছে, বিএনপি রয়েছে, জামায়াতে ইসলাম রয়েছে, ইসলামিক দলগুলো রয়েছে, সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করি, তাহলে কিন্তু আবারও আমরা ঘুরে ফিরে সেই স্বৈরাচারক শাসক যারা রয়েছে তাদের কিন্তু পথ তৈরি করে দেওয়ার জন্য আমরা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল দেবো। সে অবস্থাতে তৈরি না হয় সে আশাবাদ ব্যক্ত করে আজকে দুজন অতিথি কবি হাসান হাফিজ এবং ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের দর্শকদের ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।